করেছে। আর এইবার সেনাবাহিনী, আমাদের মহামান্য সেনাবাহিনী, মহাবীর সেনাবাহিনী, তারা এইবার 32 নম্বর রক্ষা করতে গেছে। যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে মনে হইতেছে এক প্রকার, আসলে কি তাই? আসলে তা না। মূল বিষয় হচ্ছে 32 নম্বর যে একটা শক্তি, এটাই তার প্রমাণ। তারা নিজেরা মারামারি করেছে। আবার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতে হিজরত করা শেখ হাসিনা যে আরো শক্তিশালী, তার প্রমাণ হয়েছে। তারা শেখ হাসিনার এই জামাত ইউনূসের চ্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর মিষ্টি বিতরণ নিয়ে মারামারি করেও তারা মরে গেছে। তাহলে এখন বুঝেন শেখ হাসিনা কত শক্তিশালী, যে তিনি দেশেই নাই, তারপরে তারা নিয়ে মারামারি করে নিজেরাই মরে। বোঝা গেল যে শুধু 32 নাম্বার একটি শক্তি না, শেখ হাসিনাও একটা শক্তি। তো এই যে এইবার তারা ফেরালো, এবার একটু কাহিনী একটু আমাকে একটু 1 মিনিট আর একটু ধান বানতে শিবের গীত একটু গাইতে দেন। আচ্ছা, এই 32 নাম্বার ভাঙাকে আপনি এটা কত শক্তিশালী একটা উদাহরণ দেই। এই 32 নাম্বার হলে সাবেক শিবিরের সভাপতিরও সমস্যা। মানে আগে জামাত ছিল, সেই জামাত থেকে শিবির থেকে চলে এসে নিজে একটি দল বানিয়েছেন, সেই মঞ্জুরও সমস্যা, ওটা ফুটবল মাঠ বানাইতে চায়। তার মানে 32 নাম্বার এতই শক্তি যে ওটা ফুটবল মাঠ বানাইলে না বানানো তাদের আরাম লাগতেছে না। কিন্তু এরা জানে না ফুটবল মাঠ বানাইলে আরো বিপদে পড়বে, শক্তি আরো 32 নাম্বারে বাড়বে। এটা তারা বুঝতেছে না, এখনো, পরে বুঝবে। আরেকটা দেখেন, এটা ইনকেলাব মঞ্চ নাকি পাখি লাভ মঞ্চ, পাখি হাদির পোলা নাকি হাদি নাকি কি জানা, তার সমস্যা, ছাত্র শিবিরের সমস্যা, বিএনপির সমস্যা, জামাতের সমস্যা, হেফাজতের সমস্যা, চরমনায়ের সমস্যা, প্রত্যেকেরই সমস্যা, বাংলাদেশ আর্মির সমস্যা। তার চেয়ে বড় কথা শুনবেন, এদের সকলের যা আব্বা পাকিস্তান, সেই পাকিস্তানের গোয়েন্দা প্রধান, তিনি সবার আগে কিন্তু 32 নাম্বার ভাঙার পরে, জামাতের আগে, বিএনপির আগে, তারেক রহমান তোমায় কথা দিলাম 32 নাম্বার তোমায় দিলাম, এটা কিন্তু অনেক পরে বলেছে বিএনপি। কিন্তু সবার আগে 24 ঘন্টা না যেতে বিবৃতি কে দিয়েছিল মনে আছে? পাকিস্তানের ইন্টেলিজেন্সের প্রধান। এই 32 নাম্বার ভাঙার পর তিনি বিবৃতি দিয়েছিলেন, বলেছিলেন যে পাকিস্তান ভাঙার নাকি ষড়যন্ত্র করা হয়েছিল এখানে। ইয়াস, পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র নয়, পাকিস্তান ভাঙার জন্যই ওটা আমরা করেছি। আমাদের পূর্বপুরুষরা বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করে নাই, একটা দেশ সৃষ্টি করার জন্য আমরা সেইখানে কথা বলেছে আমাদের পূর্বপুরুষরা, নিঃসন্দেহে সত্য। কিন্তু এটা তাদের কাছে ষড়যন্ত্র। তো এটা 32 নম্বর এতই শক্তিশালী যে শুধু আপনার বাংলাদেশ সেনাবাহিনী এবং এই যে জুলাই সন্ত্রাসীদের অতুক্কু আন্দোলনকারী বলতে হবে না, জুলাই আন্দোলনকারী, তাই না? নইলে আবার ইদানিং নাকি জুলাই সন্ত্রাসীদের যদি আপনি অন্য কিছু বলেন তাহলে নাকি কবিরা গুনাহ হবে, হাবিয়া দুজকে ফেলে দিবে, তাই না? আন্দোলনকারী, জুলাই সন্ত্রাসী আন্দোলনকারী একসাথে বললাম। এবার কোথায় ফেলবো? আপনাকে আমি আরেকটু বলি, মোহাম্মদ পারভেজ নামে একটা কমেন্টস এসেছে, মৃত্যুর পর নাকি প্রথম প্রশ্ন থাকবে কোন মার্কায় ভোট দিয়েছেন। ঠিক আছে, গ্রামের মহিলা জামাতের মিটিং এ এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, আরেকটা খবর আসছে, দাঁড়িপাল্লার কথা বলতে হবে। আপনি একসাথে বললেন, ভাই মেসেঞ্জারেতে রেকর্ড দিলাম, মাহফিল চলছে শেখ হাসিনার ফাঁসির কথা। ঠিক আছে, আবার বলছে 17 বছর মাহফিল করে নাই। হ্যাঁ, 17 বছর কেউ যে মাহফিল করতে পারে নাই এটা, আর ওই যে মার্কার বিষয়ে একটু বলবেন। শুনেন, এখন এইবার তো বললে তো আওয়ামী লীগের লোকজন রাগ করবে। আসলে বেশি সুযোগ দিয়েছিল মৌলবীদের আওয়ামী লীগ এই 17 বছর, তার জন্য আওয়ামী লীগের বিরোধিতা করে। বাংলাদেশের আনাচে কানাচে কওমি মাদ্রাসা করেছে, জমি দখল করে আওয়ামী লীগের লোকদের সহযোগিতায়। ওয়াজের প্রধান অতিথি, তারপর বিশেষ অতিথি, আমন্ত্রিত সব আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের টাকা খায় এতদিন ওয়াজ। আচ্ছা, আমরা এই গাবগাছিকে দেখি নাই, মৌলানা গাবগাছিকে দেখি নাই শামীম ওসমানের পাশে? মৌলানা গাবগাছির পাশে যদি শামীম ওসমান না থাকতো, মৌলানা গাবগাছির তো ধরে নিয়ে বুড়িগঙ্গা নদীতে চুবাইতো, মেঘনা নদীতে চুবাইতো পাবলিক। তারপরেও যদি বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ, তাহলে আমাদের এতগুলো ভিডিও ভাগ্যিস ইউটিউবে, তাহলে এতদিন কি আলোচনা করলো? তারা তো আওয়ামী লীগের আমলে তফসিরে হেফাজত, তফসিরে শেখ হাসিনা, তফসিরে ভারত, সারাদিনই দেখতে মুয়াজ্জাম এগুলো করতো। আওয়ামী লীগের আমলে খাওয়ার পরে, আওয়ামী লীগের টাকা খেয়ে, আওয়ামী লীগের ওয়াজ মাহফিল করে ঘাড় গর্দান পশ্চাৎ দেশ পেট মোটা করেছে তারা। বরং এখন কমেছে, এই 14-15 মাসে তাদের কমেছে। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বললাম, তারা বলতেছে না মরার পরে কয়দিন পরে তো আমার ধারণা এখন মওদুদীকে খোদা ঘোষণা না করলে হয়, খোদা তো বলা যাবে না, খোদা ফার্সি, আল্লাহ ঘোষণা না করলে হয়। আর মওদুদীকে আল্লাহ ঘোষণা করবে, আর বাংলাদেশের গোলাম আজমকে রাসূল ঘোষণা না করলে হয়। কত বড় বদমাইশ, কত বড় ভণ্ড, কত বড় প্রতারক, কত বড় মানে রাজনৈতিক প্রপঞ্চক হলে এটা বলতে পারে যে
কত বড় বক ধার্মিক হলে বলতে পারে যে যে মরার পরে জিজ্ঞেস করবে কি মার্কায় ভোট দিয়েছিলেন? এটা কি সূরায়ে মগি নাজিল হয়েছে নতুন করে? আমার মনে হয় কোরআনের তো কত 114টি সূরা, নতুন একটা সূরা বোধহয় নাজিল হয়েছে, তার নাম হলো 115 নম্বর সূরা বোধহয় এবার নাজিল হয়েছে 2005 সালের 2024-এর 5 আগস্টের পরে। সেই সূরার নাম সূরায়ে মগি। এই সূরায়ে মগিতে বোধহয় লেখা আছে যে মরার পরে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। এটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে দাড়িপাল্লা। আচ্ছা, আমরা এবার অন্যদিকে যাই। হ্যাঁ, 32-এর শক্তি নিয়ে কথা বলছি আমরা এখন। এখানে একটা জিনিস আপনাকে একটু মনে করিয়ে দিই যে 2 নমরুদ একসাথে। ও আচ্ছা আচ্ছা, ওরে বাপ, নমরুদ আমাদের মতো এত ছোট অপরাধী ছিল? না, নমরুদ তো অপরাধী কি বললো? না না, না না, নমরুদ তো ছোট করা হয়েছে। জি জি, নমরুদ তো অপরাধী ছিল না, নমরুদ একজন সম্রাট ছিলেন। নমরুদ না, এখন এই যেভাবে আমরা নমরুদকে জানি আর কি, নমরুদকে যেভাবে জানি আমরা, যে লাইভ টক শো করি, এতে নমরুদের সমান হয়ে গেলে তো নমরুদের কোনো অপরাধী নেই। ঠিক আছে, নমরুদ অপরাধী করে লাইভ টেক করছে হয়তো সেই সময়। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে বলি একটু, এটা কি ভাই সমুদ্র মধ্য এশিয়ার জাহাজ, যুদ্ধজাহাজ, রাশিয়ার যুদ্ধজাহাজের কথা বোধহয় বলছে নাকি? কোথায় কোথায় এটা বলুন তো, আমি কেন চিটাগাঙে রাশিয়ার যুদ্ধজাহাজ আসছে না? আচ্ছা, সেটা কি উদ্দেশ্য, কি বোঝা যায় বলুন তো? উদ্দেশ্য কি জানি না। ওই যে বললেন 32 নম্বর ভাঙা, যেদিন আবার 32 নম্বর ভাঙতে গেছিল, আর জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিল চ্যাঙ্গারু কোর্টে। ওই চ্যাঙ্গারু কোর্টে রায়ের 24 ঘন্টা না যেতে যুদ্ধজাহাজ আসছে। কেন আসছে আমরা জানি না, জানি না। আচ্ছা, জানার দরকার নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে দেয়া আছে। জি, ঠিক আছে, ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত সম্ভবত। এখন 32-এর সামনে যে আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি, সেনাবাহিনীর অসহায়ত্ব আমরা দেখেছি, পুলিশ বাহিনীর অসহায়ত্ব, তাদের পানি টানির অভাব ছিল, খাওয়া দুপুরে লাঞ্চও করতে পারে নাই, খুব কষ্ট করছে, পরিশ্রম করছে, তাদেরকে ধাক্কা দিয়ে, উষ্ঠা দিয়ে, লাঠি দিয়ে, হ্যাঁ, সেনাবাহিনী পুলিশকে লাঠি দিয়ে একদম কোমর ভেঙে দিছে। হ্যাঁ, কোমর ভেঙে দিছে। কোমর ভাঙার পরে সেনাবাহিনী কোন রকমে তাদের জীবন বাঁচাইছে। ওই ফ্রান্স থেকে ফোন আসার পর ছেলেরা যখন থেমে গেছে, তখন পুলিশ আত্মরক্ষা করতে, সেনাবাহিনী আত্মরক্ষা করতে পেরেছে। এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার কার, আন্দোলনকারীদের না সেনাবাহিনীর? এটা একটু বলবেন, অনেকে বুঝতে পারছেন না ম্যাজিস্ট্রেসি পাওয়ার কার ছিল। ম্যাজিস্ট্রেসি পাওয়ার ততক্ষণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে যদি সেইখানে বঙ্গবন্ধুর পক্ষের মানুষ, যদি যদি বঙ্গবন্ধুর পক্ষের মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, জয় বাংলার পক্ষের মানুষ যায়, তখন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার উতলে উঠবে। আর যারা জামাতি, হেফাজতি, বিএনপি, তারপর হিজবুতি জঙ্গি আছে, হেফাজতি আছে, তাদের সামনে গেলে তখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও তারা হয়ে যায় আনসার। আর সেনাবাহিনী যখন জামাতি, হেফাজতি, হিজবুতিদের সামনে পড়বে, তখন জামাতি, হিজবুতি এবং হেফাজতিরা হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। দেখেন না মোল্লারা এইভাবে আঙ্গুল তুলে তুলে কথা বলে, এইভাবে আঙ্গুল তুলে 4 আঙ্গুল দূরত্ব না, দূরে কথা বলে। আপনি দেখেন নাই আর্মির সামনে পেটাচ্ছে, কিছুই হয় না। আর্মির সামনে বাড়িঘর ভেঙে দেয়, কিছুই না। আর সবচেয়ে বড় কথা কি, নিজের পোলারে মারতে তো হাতে ব্যথা পাবেই, সতীনের পোলা মারতে না মজা লাগে। তো সেনাবাহিনীর তো নিজের পেটের পোলা। আপনি কি মনে করেছেন এরা খুব পাওয়ারফুল? এই যে মৌলবীরা এরকম এরকম করে কথা বলে, আমার জাতীয় ভাতিজা বললে তখন রাগ করে, কারণ ওদের বাপের ঠিক আছে না, জানে না কিনা, তাই ওদের ভাবির পোলা বলি। কারণ ওরা তো জানে না ওর বাপ ওদের জন্ম দিচ্ছে না, আমি ওদের জন্ম দিচ্ছি, ওরা তো জানে না। সেই জন্য একটা জিনিস ভালো, কারণ মায়ের ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, তাই আমার এখন ভাবির পোলা বলতে হয়, তাহলে আর গুসা করতে হবে। তো আমার ভাবির পোলারা এত মরদ হয় নাই, ওইরকম ভাবি পোলা 2-3টারে এখনো চর মারলে 3 হাত দূরে গিয়ে পড়বে এখনো। আর ট্রেনিং করা সেনাবাহিনীর সামনে বলে ডিজিএফআই অফিসের ইট খুলে নিবে, সেনাবাহিনীর অফিস জ্বালিয়ে দিবে, তারপর তাদের সামনে মারামারি করে, তাদের কিক মারে, তাদের গালি দেয়। আসলে তো পেটের পোলা এরা। সেনাবাহিনীর পেটের পোলাই হিজবুতি, সেনাবাহিনীর পেটের পোলারাই হলো জামাতি, সেনাবাহিনীর পেটের পোলাই হলো হেফাজতি, সেনাবাহিনীর জারস পোলা হইলো ওই যে যিনি কোথায় যেন থাকে, ওই যে টাওয়ার আলা দেশ, ওইখানে থাকে জারস পোলাটা। তাই জারস পোলার আরো শুনেন, জারস পোলা যদি থাকে তার প্রতি এখানে আপনি যেভাবে শব্দগুলো উচ্চারণ করছেন, তার চেয়ে আমরা এইভাবে যদি বলি যে ফ্রান্সে যিনি থাকেন তিনি হলেন আমাদের 4 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর প্রধান। তিনি এক কথা বলার পর ছাত্ররা কিছুক্ষণের জন্য দমে গিয়েছিল। ছাত্ররা না, মানে আন্দোলনকারীরা
ঠিক আছে, কিছুক্ষণের জন্য সেনাবাহিনী জানে বাঁচলো, পুলিশ বাহিনী জানে বাঁচলো। তো ঠিক আছে, তাহলে আমাদের চার বাহিনীর প্রধান সেখানে আছে, ওনাকে খাটো করে বলার তো কিছু নাই। উনি সেনাবাহিনী চালাচ্ছেন, উনি পুলিশ বাহিনী চালাচ্ছেন, উনি দেশ চালাচ্ছেন। আমার এখানে আপনি মনেই আমার মনেই ছিল না যে একজন যাদের হিন্দুদের বাংলাদেশে তৃতীয় শ্রেণী হিন্দুদের নাকি, যাই হোক ওটা আমি সাম্প্রদায়িক বিষয়ে যাচ্ছি না, তাহলে আবার অন্যজন ভিন্ন ব্যাখ্যা করবে, আপনার উপর চাপিয়ে দেবে, আপনার চলো। দরকার তাহলে এই যে আমাদের ল্যাংটা সুলেমান, আমি তো জানতাম যে তার 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি আমি বলি নাই, তার তার বেড পার্টনার নাহিদ ইসলাম বলেছে। তো 3 ইঞ্চি এখন 4 বাহিনীর প্রধান, বাপরে বাপ, চার বাহিনীর প্রধান। আচ্ছা যাক, আরেকটা কথা বলতে চাই আমরা যে, আচ্ছা 32 নিয়ে গেল, 32 নিয়ে ওখানে যা হয়েছে, ওই একজন নারী ছাত্রী যথেষ্ট ডাকসুর সদস্য পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীকে মোকাবেলা করবার জন্য, এটা পরিষ্কার। পুলিশ এবং সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য ডাকসুর এক সদস্যই যথেষ্ট, ঠিক আছে, নারী সদস্য। তো সেটা তো আমরা কোনো দেখি নেই, এসে দাপটের সাথে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তার কাছে কিছুই না। ঠিক আছে, আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা ওই যে আমাদের যে বন্দর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত তো এখন আর নাই, চক্রান্ত দিয়ে দিছে। চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত আমরা বলেছি 32-এর শক্তি, ঠিক আছে। চট্টগ্রাম বন্দরটা লালদিয়া পোর্ট তৈরি করবে, 29 সালের মধ্যে হবে, 30 বছর তারা চালাবে, এরপরে ইচ্ছা করলে আরো 15 বছর বাড়াতে পারে। বন্দর দেয়া না দেয়া, এয়ারপোর্ট দেয়া না দেয়া, এয়ারপোর্ট হয়তো দিতে পারে, দেয়া না দেয়া কোনো বিষয় না, বিষয় হলো শর্তগুলো পূরণ হলো কিনা, বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা, বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি অক্ষুণ্ণ থাকবে কিনা, বাংলাদেশ লাভবান হবে কিনা, তারাও লাভ করবে, বাংলাদেশও লাভবান হবে কিনা, শর্তগুলো কি জাতির সামনে উন্মুক্ত করা, তাহলেই পরে দিতে পারে। জনগণের সমর্থন, সরকারি দল, বিরোধী দল, দেশবাসীর সমর্থনে একটা কাজ হতেই পারে, কিন্তু সেগুলো টেন্ডার ঠিক মতো হয়েছে কিনা। কিন্তু কোন প্রকার টেন্ডার ছাড়া একটা বন্দর লিজ দেওয়া হয়েছে 30 বছরের জন্য, কেউ কিছু জানে না। স্বাক্ষর হয়েছে সেদিন হলো 17ই নভেম্বর, দেশবাসী যখন অন্যদিকে সবার মনোযোগ ছিল তখন। এবং আরেকটা বন্দর খুব তাড়াতাড়ি বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, এই ব্যাপারে আপনার কোনো বিশ্লেষণ আছে? আপনারা বন্দর নিয়ে চিন্তা করতেছেন যে একটা দিছে আর একটা দিবে, তারপরে টেন্ডার হয়েছে কিনা। আরে ভাই, কয়দিন পরে তো ডক্টর ইউনূস শুধু বন্দর না, শুধু চিটাগাং বন্দর না, আশেপাশের ছোটখাটো বন্দর না, মধুপুরে পাহাড়ে বান্দর সহ বিক্রি করা শুরু করবে। এত ব্যস্ত হয়েছেন কেন? কেবল তো শুরু। সে কিস্তি এক্সপার্ট, আপনারা জানেন না? সে মাস্টার অফ দ্য মাস্টার, কিস্তির মাস্টার অফ দ্য মাস্টার। হ্যাঁ, তিনি কয়দিন পরে কিস্তিতেই বাংলাদেশটাই বিক্রি করবেন। আর এতে আপনি আপত্তি করেন কেন? চর্ম নাই আছে না, চর্মহীন যে পীরের চর্ম নাই, সে পীর তো বলেছে যে ভারত ছাড়া কাকে দিয়ে দিল তাতে সমস্যা নাই, শুধু ভারতকে দিলে না সমস্যা। আপনি এটা নিয়ে এত গবেষণা করলে তো হবে না। এটা নিয়ে চিন্তা নাই, দেশি বিক্রি হয়ে যাচ্ছে, আর বন্দর দিয়ে কি করবে? আপনি শুধু বন্দর না, বললামই তো, মধুপুরের বান্দর আছে না, আমাদের জামালপুরের পাশে, সরিষাবাড়ির পাশে মধুপুর, টাঙ্গাইল, ওই মধুপুরের বান্দর সহ কয়েকদিন পরে বিক্রি করা শুরু করবে, শিয়াল সহ বিক্রি করা শুরু করবে কিস্তিতে। কারণ তার প্রচুর টাকা দরকার, 50 বছর সে ক্ষমতায় থাকবে না, 50 বছর তিনি জামাত, হেফাজত, চিঙ্কু বামেদের পালতে হবে না তাকে, এই জন্য সে বন্দর লিজ দিতেছে, দিবে। আর তিনি আপনারা এমন একটা লোক যে, আপনারা মানে আমরা কেন এর সমালোচনা করি? তিনি তো এসেছেনই, তিনি হচ্ছেন এই যুগের লটলাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যাক হচ্ছে সবই ঠিক আছে। তাহলে আমরা জাস্ট মনে করিয়ে দিই দর্শককে যে উনি যেভাবে মেটিকুলাসলি ডিজাইন করে এখানে এসছেন, রিসেট বাটন পুশ করেছেন, উনি নিজেই বলেছেন উনি এগুলোই করবেন, এটাই তো স্বাভাবিক। তো আমরা সেগুলো নিয়ে আর কথা না বললে তাহলে আজকে আমি দর্শকদের একটু মতামত আমরা কিছু বলবো না, কারণ হলো চিটাগাং বন্দর তো চিটাগাং এর বন্ধ। আমাদের মধুপুরের বান্দর যখন বিক্রি করা শুরু করবে তখন না আমরা নামবো ময়মনসিংহেরা মধুপুরের। আচ্ছা 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 আচ্ছা, একটু আমি কিছু কমেন্টস পড়ি। নীলা ইসলাম বলছেন এই দুইটাকে বুটের পাড়ায় হ্যাঁ, খুব ভালো বলছেন, ধন্যবাদ আপনাকে, খুবই ভালো। আচ্ছা, ওই যে মনিরুজ্জামান, শুয়োরের খুব দাম আছে, কিন্তু সারা পৃথিবীতে শুকরের খুব দাম, শুকর খায় এবং শুকর খুব দামি, আমাদের গরুর মতো। সো শুয়োর বলে, বিদেশে শুয়োর বললে কোনো লাভ নাই, আর অ্যারেস্ট করে ফেলবে। ঠিক আছে,
দেশের বাইরে এই যে কি একটা শব্দ বলছেন না, আমার একটা শুয়োর, কথা আছে, হ্যাঁ। একটা কথা আছে। হুম। দেশি শুকর বললো একটা কথা ছিল, ইউনুসের সাথে আমাদের তুলনা করলো বিদেশি শুকর, এটার জন্য দুঃখ লাগলো। এই রজার রহমান, তারপর যে বেলা মেলা, এদের তো পাসপোর্ট বিদেশি ভাই, আমরা তো পাসপোর্ট দুইজনেরই দেশি পাসপোর্ট ভাই, আমাদের আচ্ছা। তো দেশি শুকর বলেন ভাই।